প্রিয় বন্ধুরা, আমি রুহি চ্যানেট হিরোশিমায় আপনাদের সকলকে আমন্ত্রণ। 6 আগস্ট 1945 সালের সকাল 8:15 এনোলা গে নামের আমেরিকান বিমানটি প্রশান্ত মহাসাগরের টিনিয়ান দ্বীপ থেকে জাপানের হিরোশিমার দিকে যাত্রা করেছিল একটি পারমাণবিক ওয়ারহেড বোঝাই করে। হিরোশিমা হচ্ছে সোতা অভ্যন্তরীণ সাগরের একটি নদীর বনদ্বীপের উপর নির্মিত একটি শিল্প এবং বন্দর শহর। বিমানটি শহরের কেন্দ্রস্থলে 9470 মিটার উচ্চতা থেকে পারমাণবিক ওয়ারহেড ফেলে দেয় এবং শহর থেকে দূরে যাওয়ার জন্য ফিরতে থাকে। ঠিক 43 সেকেন্ড পরে পারমাণবিক ওয়ারহেড প্রায় 580 মিটার উচ্চতায় ভূমিতে পৌঁছানোর আগেই হিরোশিমা বিস্ফোরিত হয়। তখন সকাল 8:15 এবং মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে মুক্তি পাওয়া শক্তি প্রথমে আলোর ঝলকানি সৃষ্টি করে এবং তারপর তীব্র তাপে পরিণত হয়। পৃথিবীর তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস এবং এই শিকা ঝড়গুলো প্রতি সেকেন্ডে 426 থেকে 440 মিটার বেগে সামনে এগিয়ে যাচ্ছিল এবং তাৎক্ষণিকভাবে হিরোশিমা কেন্দ্রে ছড়িয়ে পড়ছিল। মানুষ সহ সবকিছুই মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছিল। এর মধ্যে 80,000 মানুষ প্রাণ হারিয়েছিল। এমনকি কঠিন বস্তু বালিতে পরিণত হয়েছিল। একটি 18 কিলোমিটার দীর্ঘ বা 17,983 মিটার দীর্ঘ মাশরুম মেঘ তৈরি হয়েছিল এবং একই সাথে অবিশ্বাস্য পরিমাণে বিকিরণ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বাড়িঘর, অফিস, পার্ক, জীবন একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 70% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে কালো মেঘ তৈরি হয়েছিল এবং বৃষ্টি নেমেছিল। দুর্ভাগ্যবশত লোকেরা এই বৃষ্টির পানি বা অ্যাসিড বৃষ্টি পান করেছিল। তেজস্ক্রিয় পদার্থ ধারণকারী এই বৃষ্টির কারণে মানুষ ধীরে ধীরে বিভিন্ন রোগে জড়িয়ে পড়েছিল এবং প্রাণ হারিয়েছিল। বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছিল তাদের দ্বিগুণ বিকিরণ এবং আগুনে মারা গিয়েছিল। এছাড়াও এর প্রভাবে হাজার হাজার মানুষ ত্বকের টিউমার, লিউকেমিয়া এবং নানা ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছে বা ক্রমাগতভাবে প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে পড়েছিল। এমনকি আজও এরকম ভুক্তভোগী পাওয়া যাবে। ওই সময়ে হিরোশিমায় প্রায় 3,50,000 মানুষ বাস করেছিলেন এবং জাপানের জারি করা রিপোর্ট অনুসারে তার মধ্যে 1,40,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। এখন 75 বছর পরে শহরটি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে, কিন্তু অতীত থেকে নেয়া শিক্ষা পুরো শহরে এখনো বিরাজমান। একজন 91 বছর বয়সী ভদ্রলোক ব্যক্তিগতভাবে যিনি পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণ দিনটি অনুভব করেছিলেন, তিনি তার কুকুরটাকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন। I was born here. You can see the tram over there. Yeah. Just the downside of the river, the mountain have some military barracks. We have a military hospital. My father, he was a military doctor. At the day of atomic bomb drop, he wanted to go to the hospital. At the time of waiting for tram, he wanted to smoke. And just later the cigarette and tram came in. Cigarette is at that time so precious, so important, Yeah. so high price. He would like to let it off. Okay, I'll late. ওয়াও, অনেক ভালো ছিল। So the laziness of my father or cigarette helped my father's life and also me. My mother, she is a lieutenant, 8 in the morning in the summertime. So noisy, the birds or cicadas or some bugs, insects. But at the time of atomic bomb drop, and even the insect, even the birds know something. All silence comes here. She felt something wrong because normally so noisy. Hot humidity day in the morning, no birds singing, no insects calling. Yeah. So she felt something wrong. Then house is blown out. I was living here. I know what's happening. আমেরিকানদের সম্পর্কে বলুন। Americans don't like to come here because they feel some guilty. But we haven't said American is bad. Yeah. We didn't say that. সময় বদলেছে। Half is our fault. One thing sure is my father and mother doesn't blame any Americans. তারা যুদ্ধকে দায়ী করে। Us. So this is the reason I speak English. When the American army come here, the English education is obligation. We have to learn. But when I was 9 years old, my mother insisted me to go to the cram school. I said, Mom, I don't know what they're talking. I cannot speak even Japanese well. But my mother insists me speak English. Tears dropped her eyes and said, oh my poor boy. You know, we lost the war.
if you cannot speak, you want to be another loser. You want to lose again. So this is the reason I speak English. তুমি ভালো ইংরেজি বলো। No, স্যার আপনার বয়স কত এখন? I was 91 or 92. I talk too much? না না, Okay, just wait a minute. Could you fall? This is my name card. My name is Asai. ভালো লাগলো। This is my dog. সুন্দর। And then say, গিনবাকু গম্বুজ, যা বিস্ফোরণের কেন্দ্র থেকে মাত্র 150 মিটার দূরে। ভূমিকম্পে এটা যেন ভেঙে না যায় তার জন্য এটি শক্ত কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছিল। অক্ষত থাকা ভবনের মধ্যে এটি ছিল অন্যতম এটি, কিন্তু এর মধ্যে শক্তিশালী কাঠামো থাকা সত্ত্বেও বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতরের সবকিছু ছাই হয়ে গিয়েছিল। এবং হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামে আজকের প্রযুক্তি ব্যবহার করে ভিজুয়াল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিহতদের অবশিষ্ট জামা কাপড় থেকে শুরু করে হারিয়ে যাওয়া সকল জিনিসপত্র, ব্যক্তিগত গল্প এবং সমস্ত মর্মান্তিক বিবরণ আপনাকে দিনটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। মাঝখানের শিকাটি 1964 সাল থেকে অবিরাম জ্বলছে। এটি ততদিন জ্বলবে যতক্ষণ না বিশ্বের সমস্ত পারমাণবিক ওয়ারহেড অপসারণ করা হয় এবং বিশ্ব থেকে পারমাণবিক হুমকি সম্পূর্ণরূপে মুছে যায়। ফুকুরো মাছি ভবনটি বিস্ফোরণের খুব কাছেরই একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 160 জন ছাত্র এবং শিক্ষক প্রাণ হারিয়েছিল। ভবনের ভিতরে অনেক ধ্বংসবেশ রয়েছে, আর মাত্র 100 মিটার দূরে রয়েছে সাদাকো সাসাকির মূর্তি। গল্পটি শুনুন। সাদাকো নামে একটি 2 বছরের মেয়ে তার পরিবার ভাগ্যক্রমে অক্ষত থাকে যখন পারমাণবিক ওয়ারহেড তাদের বাড়ির 2 কিলোমিটার মধ্যে পড়ে। পরিবারটি প্রথমে তার শারীরিকভাবে আহত হয়নি বলে আনন্দিত হয়েছিল। 1954 সালে তারা মেয়েকে সমবয়সীদের সাথে স্কুলে পাঠায়। পরে একটি সময় জানা যায় যে ছোট মেয়েটি আসলে ব্লাড ক্যান্সার হয়েছিল। যখন সে স্কুলে দৌড়ানোর সময় হঠাৎ করে পড়ে গিয়েছিল, তার ঘাড় এবং তার কানের পিছনে অদ্ভুতভাবে ফুলে গিয়েছিল। আশেপাশের লোকেরা ছোট্ট মেয়েটিকে বলেছিল যদি সে 1000টি কাগজের ক্রেন তৈরি করতে পারে তাহলে সে সুস্থ হয়ে উঠবে। বাঁচার আশা নিয়ে সাদাকো কাগজ ভাঁজ করা শুরু করেছিল, কিন্তু 1000টি ক্রেন ভাঁজ করার মতো বেশি দিন সময় তিনি পাননি। যেই মেয়েটি বাঁচার আশা করেছিল সেই হাসপাতালে বসে 644টি ক্রেন তৈরি করেছিল, তারপর মারা গিয়েছিল। আজ সারা বিশ্বের শিশুরা তার জন্য বাকি কাগজগুলো ভাঁজ করা চালিয়ে যায়। 1000টি ক্রেন ভাঁজ করা 1000এরও বেশি সময় করা হয়েছে। সমস্ত পেপার ক্রেনগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হয় এবং অরিজুড টাওয়ারের দর্শনার্থীরা চাইলে তাদের নিজস্ব ক্রেন এখানে ভাঁজ করতে পারে। তাই আমি আমার নিজেরটি তৈরি করেছি এবং 12 তলা থেকে ফেলে দিয়েছি। আমি যে কাগজটি ছুঁড়েছি তা সাদাকোর স্বপ্নের সাথে মিশে গিয়েছে। আমেরিকানদের প্রতি জাপানি মানুষদের কোনো ঘৃণা নেই। তারা বিশ্বাস করে যে বিশ্ব শান্তি শিক্ষাই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়, শিক্ষক এবং পাঠ্যপুস্তক আমেরিকানদের দোষারোপ করে না, তারা যুদ্ধকে দোষারোপ করে থাকে। এটি আসলে সামনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। হন্ডেরি শপিং স্ট্রিট শহরের প্রাণকেন্দ্র। সন্ধ্যায় কেনাকাটা এবং ঘুরে বেড়ানোর জন্য এটি শহরের ব্যস্ততম একটি স্থান। আমরা দেখতে পাচ্ছি ওই দিনই হিরোশিমা আজ কি হয়ে উঠেছে। পারমাণবিক বিস্ফোরণের স্থানটি এখন প্রাণবন্ত একটি সমৃদ্ধ পার্কে পরিণত হয়েছে। আজ এই শহরটি 1.2 মিলিয়ন জনসংখ্যার একটি প্রাণবন্ত মহানগর। এটি একটি প্রধান বন্দর, শিল্প এবং পর্যটন শহর হিসেবে দ্রুত এটি বিকশিত হচ্ছে। অতীত থেকে এটি শিক্ষা নিয়ে কখনোই অতীতে আটকে যায় না, বরং কেবল ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। তারা আমাকে একটি অরিগামি পাখি দিয়েছে। 3 দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক ওয়ারহেড ফেলার পরে এটি নাগাসাকি শহরে আরেকটি ফেলে। 75 বছরের বেশি আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ওয়ারহেডগুলো ফেলে দেওয়া হয়েছিল। এখন এগুলো আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হিরোশিমায় নিক্ষেপ করা পারমাণবিক ওয়ারহেড 15 কিলোটনের বিস্ফোরণ তৈরি করেছিল, যা 15,000 TNT শক্তির সমান। নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে যদি এই পারমাণবিক ওয়ারহেডটি বিস্ফোরিত হতো তাহলে এটি দেখতে এরকম হতো। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ প্রায় 1.5 কিলোমিটারের মতো হতো। হলুদ বৃত্তটি ফায়ারবলের ব্যাসার্ধ দেখায়, যা বিস্ফোরণের ফলে নির্গত হয়েছিল। লাল বৃত্তের মধ্যে প্রাণহানির হার প্রায় 100% হতো এবং সমস্ত কংক্রিট কাঠামো হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কালো বৃত্তের ভিতরের অধিকাংশ বসতি ধ্বংস হয়ে যেত এবং প্রচুর প্রাণহানি ও আহত হতো। কমলা রঙের বৃত্তটি সেই জায়গাটিকে নির্দেশনা করে যেখানে 3য় ডিগ্রি বিকিরণে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু এই বিস্ফোরণের ধ্বংসাত্মক শক্তি B-83 এর তুলনায় কিছুই দেখায় না, যা আজকের মার্কিন ইনভেন্টরির সবচেয়ে শক্তিশালী থার্মোনিউক্লিয়ার অস্ত্র। B-83 70 দশকে উৎপাদিত 1200 কিলোটনের একটি বিস্ফোরণ তৈরি করবে, অর্থাৎ হিরোশিমার বিস্ফোরণের আকারের চেয়েও 80 গুণ বেশি। এটি 1.2 মিলিয়ন টন TNT এর শক্তির সমতুল্য বলা যায়। যদি এটি নিউ ইয়র্কে নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত
এলাকার ব্যাসার্ধ 11 কিলোমিটারের চেয়ে বেশি হতো। এছাড়াও 1954 সালে অপারেশন ক্যাসেল ব্রাভো নামে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরীক্ষিত বৃহত্তম পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এটি 15,000 কিলোটনের একটি বিস্ফোরণ তৈরি করেছিল, অর্থাৎ হিরোশিমাতে বিস্ফোরণের 1000 গুণের চেয়েও বেশি। যদি এটি নিউ ইয়র্কে নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ 35 কিলোমিটারের চেয়েও বেশি হতো। তবে এর থেকেও বেশি শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড রয়েছে। 30 অক্টোবর 1961 সালে বিস্ফোরিত করা হয়, যাকে সোভিয়েত ইউনিয়নের জার বোমা নাম দেওয়া হয়। এটি এখন পর্যন্ত বিস্ফোরিত হওয়া সবচেয়ে বড় বিস্ফোরণ। এটি 50,000 কিলোটনের একটি বিস্ফোরণ ঘটিয়েছিল, অর্থাৎ হিরোশিমায় পারমাণবিক ওয়ারহেডের আকারের চেয়েও 3300 গুণ বেশি। ফলস্বরূপ মাশরুমের মেঘ এতটাই লম্বা ছিল যে পৃথিবীর সমস্ত কিছু তুলনামূলকভাবে ছোট মনে হয়েছিল। এটি যদি নিউ ইয়র্কে নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ 50 কিলোমিটারের বেশি হতো। এখনো মহাকাশ থেকে এটি দৃশ্যমান হতো। যার পারমাণবিক ওয়ারহেড 50 বছর আগে উৎপাদিত হয়েছিল এবং এটি অনুমান করা হয় যে বর্তমান বিশ্বে 15,000 পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যদি 1963 সালে পারমাণবিক অপসারণ চুক্তি স্বাক্ষরিত না হতো তাহলে বিশ্বে এখনো অনেক বেশি শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড আবাসস্থল হতো। এখানেই শেষ নয়, আমি আপনাদেরকে সুতোমো ইয়ামাগুচির গল্প বলতে চাই। ইয়ামাগুচি মিৎসুবির জন্য কাজ করতেন, যা আমরা এখন গাড়ির ব্র্যান্ড হিসেবে জানি, এবং তিনি 1945 সালে আগস্টে একটি ব্যবসায়িক সফরে হিরোশিমায় সফর করেছিলেন। তিনি বুঝতে পারেন যে তিনি ট্রেন স্টেশনের স্ট্যাম্পটি আনতে ভুলে গেছেন, যা বিস্ফোরণের স্থানের কাছে ছিল, এবং ঠিক সেই মুহূর্তেই তিনি পারমাণবিক প্রথম ওয়ারহেডের সাক্ষী হন। আকাশে ভাসমান বিস্ফোরণের পর একটি আকস্মিক এবং তীব্র আলো তার কানের পর্দা ফেটে যায় এবং তাকে সাময়িকভাবে অন্ধ করে দেয় এবং তার শরীরের বাম দিকে মারাত্মকভাবে পুড়ে যায়। কিন্তু তিনি তখনও বেঁচে ছিলেন। তিনি বাংকারে রাত কাটিয়েছেন এবং তার ক্ষত স্থানের যত্ন নেওয়া হয়নি। পরের দিন তিনি কোনোভাবে নিজেকে স্টেশনের দিকে নিয়ে যান এবং হিরোশিমা ত্যাগ করেন এবং তার শহরে ফিরে আসেন। তিনি অবশেষে বাড়িতে ফিরে তার ক্ষত স্থানের চিকিৎসা করতে সক্ষম হন। গুরুতর আহত এবং ভারী ব্যান্ডেজ থাকা সত্ত্বেও তিনি দুদিন পরে মিৎসুবিশিকে জানান তিনি হিরোশিমার ব্যবসায়িক সফর থেকে ফিরে এসেছেন এবং এখন কাজ করতে পারবেন। তিনি কাজে নেমে পড়েছিলেন যেন কিছুই হয়নি তার সাথে। এটি আমাদেরকে জাপানিদের কঠিন কর্মনীতিকে দেখায়। আপনি হয়তো ইয়ামাগুচিকে ভাগ্যবান মনে করতে পারেন যে হিরোশিমায় পারমাণবিক ওয়ারহেড থেকে তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি নাগাসাকিতে ফিরে আসার জন্য দুর্ভাগ্যবান ছিলেন। তিনি যখন ম্যানেজারকে হিরোশিমার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঠিক তখনই নাগাসাকিতে বিশ্বের দ্বিতীয় পারমাণবিক ওয়ারহেড দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। আবারও তিনি একটি তীব্র দীপ্তির বিরুদ্ধে টিকে এসেছেন, বিস্ফোরণটি দেখেছেন এবং আবারও বেঁচে গিয়ে কাজে ফিরেছেন। জাপানে শুট করা প্রথম ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই আশ্চর্যজনক দেশ সম্পর্কে আরও দুটি ভিডিও আসবে। আমি পাকিস্তান, ইয়াকুটস্ক এবং তানজানিয়াতেও ভিডিও শুট করেছি। আমি রুহি চ্যানেল বিদায় নিচ্ছি।